চারদিকে ফজরের আজান পড়তে আমার তন্দ্রাচ্ছন্ন চোখের পাতা খুলে যায়। অবসাদ শরীর নিয়ে উঠতেই নিলেই মার দিকে নজর যায়। মা চোখ জোড়া পকপকে খুলে রেখে উপরের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে আছেন। আমি খানিকটা অবাক হয়ে মায়ের মাথায় আলতো হাত রেখে শান্ত গলায় বললাম, মা। মা আসমকা আমার কণ্ঠস্বর শুনে হন্তদন্ত হয়ে চোখের পাতা আবার বুজে নেন। মুহূর্তে আমার দুচোখ টলমল করে ওঠে। বুঝতে আর বাকি রইল না যে মা কালকের ঘটনাটা নিয়ে সারা রাত ভেবে ভেবে নির্ঘুম রাত কাটিয়েছেন। মনে মনে কষ্টগুলোকে নিজের মাঝে অনুভব করেছেন। আমি যাতে এর কিছুটি না বুঝতে পারি তাই আবার শব্দ পেয়ে ঘুমের ভান ধরেছেন। কিছুক্ষণ মায়ের দিকে নীরব তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়ি। তারপর বিছানা থেকে নেমে অজু সেরে ফজরের নামাজে দাঁড়াই। মুনাজাতে থাকা অবস্থায় চারদিকে আস্তে আস্তে বর্ষা কণা নামে। দুই তিনটা কাক কিছুক্ষণ কা কা করে ডেকে পশ্চিম আকাশে উড়ে চলে যায়। আমি জায়নামাজটা বাস করে রেখে বিছানার কোণে রাখি। মার কাছে গিয়ে নরম গলায় বললাম, মা, ও মা, ফজরের ওয়াক্ত চলে যাচ্ছে, উঠবে না? মা, তুমি কিছু বললেন না? আমি আবার ডাকলাম। মা এবার ভাঙা গলায় জবাব প্রদান করলেন, উঠতেছি মা, উঠতেছি, বলে ওঠার চেষ্টা করলেন। আমি মাকে উঠাতে সাহায্য করি। মা দাঁড়িয়ে বুকে হাত টেনে আমাকে বলেন, বুকের ব্যথাটা হঠাৎ এমন বাড়ছে, উফ, বেশি বেড়েছে মা? তা জানি না রে মা, তবে বুকটা প্রচণ্ড ভার ভার লাগছে, বলে মা বাথরুমে চলে যান। আমি জামা কাপড় গোছাতে ব্যস্ত হয়ে যাই। আমার এবং মার যাবতীয় সবগুলো রুমের অন্ধে থেকে বের করে করে বিছানার উপর জড়ো করি। গোছাগুছির কাজ প্রায় শেষের পর্যায়ে। মারও নামাজ শেষ হয়। জুতো জোড়া বেলকুনিতে রেখে এসেছি, ওটা আনতে বেলকুনির দরজা বরাবর যেতেই হঠাৎই মা একটা আর্তনাদ করে ওঠেন। আমি চমকে পিছন ফিরে তাকাই। মা বুকে হাত চেপে হাত বসায়, চোখ মুখ কুঁচকে কাতরাচ্ছেন। আমি দৌড়ে মাকে নিয়ে জড়িয়ে ধরি। মা, তোমার কিছু হয়েছে? এমন করছো কেন তুমি? মারে, ব্যথাটা না খুব জোরে বেড়েছে, আমি সহ্য করতে পারছি না। আহ, দম পেলাতে পারছি না। মা, তুমি এখানে একটু কষ্ট করে বসো, আমি এক্ষুনি ওষুধ নিয়ে আসছি, বলে দ্রুত পায়ে বক্স থেকে একটা ওষুধ নিয়ে এনে পানি সমেত তা মায়ের মুখে পুরে দিতেই মা একগাল বমি করে নিচে পুরোটা ঢেলে দেন। আমি হতভম্ব চোখ জোড়ায় এক্ষুনি যেন কেঁদে ফেলি। মার হঠাৎ একই হয়ে গেল। মার তো এর আগে তীব্রভাবে এমন কখনো হয়নি। হে আল্লাহ, আমি এখন কি করব? গিয়ে খালামণিকে বলবো, নাকি আকাশকে? হ্যাঁ হ্যাঁ, আকাশকে বলি। তড়িৎ হাতে আকাশের নাম্বারে টাচ করি। একে একে 4বার রিং হয়, রিসিভ হয়নি। নাও আই অ্যাম এক্সট্রিমলি হেল্পলেস, নো ওয়ান হ্যাজ বিসার্স মি। ভাবতে ভাবতে হাত জোড়া দিয়ে মাথা দুপাশে চেপে ধরে ফ্লোরের উপর দফাস করে বসে পড়ি। আমার কান্নার বেগের সাথে মার কিছু কাঁথা চড়ানো ভাঙা ভাঙা ধ্বনি শুনতে পাই। সানা, মারে আমায় ক্ষমা করে দিস। আজ আমার জন্য তোর এমন অবস্থা হলো, ক্ষমা করে দিস আমাকে। আমি বড্ড অপরাধী রে, বড্ড অপরাধী। আমাকে বদদোয়া দিস না, তাহলে আমি জান্নাত পাবো না। আমি মাথা তুলে একবার মায়ের দিকে তাকাই। মা অসাড় শরীর নিয়ে প্রচণ্ড ব্যথায় চটপট করছেন। আমি টপকে উঠে দাঁড়িয়ে মাকে গিয়ে সোজা জড়িয়ে ধরে উঠানোর চেষ্টা করি। মা বললেন, হাসপাতালে নিচ্ছিস আমাকে? আমি তো আর মনে হয় বাঁচবো না। আমাকে খামোখা কষ্ট করে হাসপাতালে নিস না মা। আমি মার কথা শুনছি কি শুনিনি তা ঠিক না, তবে এখন এসব শোনার হাতে একদমই সময় নেই। শরীরের সর্বশক্তি দিয়ে মাকে দৌড়ে বাহিরে নিয়ে যেতে ভাগ্যের পরিক্রমায় রহমত চাচাকে সামনে পাই। মার কি হয়েছে বলে আমাকে সাহায্য করতে এগিয়ে আসেন। তারপর মাকে সিএনজি করে একটা প্রাইভেট হাসপাতালে নিয়ে আসি। প্রাইভেটে চিকিৎসা করাতে নিলে ডাক্তার বলেন মা হার্ট অ্যাটাক করেছে, মাকে ইমার্জেন্সি আইসিইউতে রাখতে হবে। তার জন্য লাখের মতো লাগবে, না হলে ওনারা মায়ের চিকিৎসা করতে পারবেন না। তবে এই মুহূর্তে আমার কাছে অত টাকা নেই। কোথায় পাবো আমি অতগুলো টাকা? কে দিব আমাকে? ওদিক দিয়ে মায়ের অবস্থা খুবই বেসামাল। অন্তত এই মুহূর্তে একটা চিকিৎসা তো মার দরকার। আচ্ছা রহমত চাচা, সরকারি হাসপাতালে মাকে নিয়ে গেলে? আরে তুমি সরকারি হাসপাতালের কথা কেন ভাবছ? সরকারি হাসপাতালে নিয়ে গেলে কোনো লাভ হবে না, খামোখা সময় নষ্ট হবে। তুমি দেরি করো না, আর তোমার খালামণিকে কল করো। ওনার কাছে কল সম্ভব নয় মারে, কাল আমি সব দেখেছি। একটা কথা বলি তোমাকে, বিপদের সময় সব অপমান গায়ে মাখতে নেই রে মা, আগে নিজের মাকে বাঁচাও। রহমত চাচা মন্দ বলেনি। হ্যাঁ হ্যাঁ, পরে আমি ওনাদের সব টাকা পরিশোধ করে দিব, যত কষ্ট হবে আমার। এই আমার প্রমিস। মনে মনে ভেবেই কল করবো। এমতো অবস্থায় আমাদের কাছে কেউ একজন এসে বলল, আপনারা যাকে নিয়ে এসেছেন উনি তো মনে হয় মারা গেছেন। কথাটি শোনা মাত্র জোরে একটা আর্তনাদ করে উঠি আমি। আর্তনাদের চারপাশে থাকা সবাই আমার দিকে প্রশ্নবিদ্ধ এবং অবাক চোখে তাকায়। আমি এক দৌড়ে রোগ নির্ণয় রুমে গিয়ে মাকে জড়িয়ে ধরি। মা, ও মা, মা গো, তুমি বেঁচে আছো মা? কথা বলো মা, কথা বলো। মা কথা বলেনি, হাত পা অসাড় হয়ে পড়ে আছে ওটিতে, চোখ জোড়া বুজে আছে।
এতক্ষণে নিঃশ্বাস নিতে কষ্ট হয় বলে কাতরাচ্ছিল, আর এখন শেষ নিঃশ্বাসটুকু হারিয়ে গেছে। মা একদম সোজা হয়ে শুয়ে আছে, খুব নিবিড় ঘুম, যে ঘুমে মা কখনোই জাগবে না। এ সাসা, আমার মা কি ঘুম থেকে আর জাগবে না? সাসা গো, ও সাসা, এ মা উঠো না। ঠিক খেয়াল নেই কখন জ্ঞান হারালাম। যখন চোখ মেলে দেখি তখন দেখি আমার চারপাশে অনেকগুলো পরিচিত মুখ, যেমন খালামণি, তুরাব ভাইয়া, আকাশ। খালামণি বলে উঠলেন, ওই তো সানা জেগেছে। এই সানা, আমাকে কিছু জানালি না কেন যে বুবুর এই অবস্থা হলো? তুই চলে যাওয়ার মিনিট 10 পর বাড়ির কাজের লোকের থেকে শুনলাম তুই বুবুকে এই অবস্থায় হাসপাতালে নিয়ে গেছিস। পাগল হয়ে তুরবকে কল করলাম, আর এসে দেখলাম আমার বুবু। বলে খালামণি কান্নায় ভেঙে পড়েন। আকাশ বলল, আমি খুবই দুঃখিত সানা, তোর বিপদের সময় আমি তোর পাশে থাকতে পারিনি। প্লিজ আমায় ক্ষমা করে দে সানা, প্লিজ। আন্টির রিপোর্ট যখন হাতে পেলাম দেখলাম রিপোর্ট খারাপ। পাগল হয়ে তোকে কল দিয়ে আন্টিকে ইমার্জেন্সি ওখানে নিয়ে যেতিস, আর কলটা কেউ একজন রিসিভ করে বলল আন্টি আর নাই। তুই আন্টিকে আমার ওখানে না নিয়ে এখানে কেন নিয়ে আসলি? এই সানা, কথা বল। সব কথা মাথার মধ্যে ঢুকলো কিনা আমি জানি না, তবে মাকে এখন দেখতে পাচ্ছি না। মাকে এরা কোথায় নিয়ে গেছে? জোর গলা চিৎকার দিয়ে বললাম, আমার মা কোথায়? সানা, বুবু এখন অ্যাম্বুলেন্সে। অ্যাম্বুলেন্স বাহিরে দাঁড়িয়ে। এতক্ষণ তোর জ্ঞান ফেরার অপেক্ষায় ছিলাম, চল। আমি কথা জবাব না দিয়ে ফ্লোর থেকে উঠে দাঁড়াই, আর টালমাটাল পায়ে অ্যাম্বুলেন্সের দিকে অগ্রসর হতে থাকি। পিছন পিছন ওনারাও আসছেন। আমি অ্যাম্বুলেন্সের কাছাকাছি আসতেই কেউ একজন পিছনে দরজা খুলে দিয়ে বলল, ভিতরে ঢুকে নাপো। লোকটির কথায় সম্মতি দিয়ে আমি ভিতরে আসি। ভিতরে ঢুকতে নিজেকে স্থবির না রাখতে পারলেও অসাড়ভাবে বসে থাকি পলকহীন চোখে। মা আমার সামনে সাদা কাপড়ে আবৃত হয়ে শুয়ে আছে। স্বর্গের ঘুমাচ্ছে আমার মা। খালামণি তুরাব ভাইয়াকে কিছু একটা বলে অ্যাম্বুলেন্সের ভিতর আসতে চাইলেই এবার আমার টনক নড়ে ওঠে। আমি গম্ভীর গলায় বললাম, খালামণি, তোমাদের কারো যেতে হবে না আমার সাথে। আমি মাকে নিয়ে একাই যেতে পারবো। আর একটা কাইন্ডলি রিকোয়েস্ট, কুমিল্লা আসবেন না কেউ। সানা, তুই এসব কী বলছিস? আমার বুবু মারা গেছে, আর আমি যাব না? এরে বুবু আমার রক্তের বোন, এমন কথা বলিস না তুই। মা একা, সময়ের ব্যবধানে থেকেও আপনজন থাকলো না। ভালো থাকবেন খালামণি, খুব কষ্ট দিয়েছি আপনাদের আমি এবং আমার মা, মাফ করবেন। বলে ড্রাইভারকে গাড়ি স্টার্ট দিতে বলি। ড্রাইভার সম্মতি দিয়ে গাড়ি স্টার্ট করে। আমি ওনাদের থেকে অনেকটা দূরে চলে আসি, আর ওনার নিথর দেহ চোখের অ্যাম্বুলেন্সের তাকিয়ে আছেন। বিকেলের শেষ প্রহর, রোদের তেজটা এখন অনেকটা কমেছে। চারদিকে নরম মিষ্টি রোদগুলো পাতার পাকপুকুর দিয়ে উকি দিচ্ছে। সতেজ মিষ্টি সবুলাভ একটা পরিবেশ, অথচ সেই পরিবেশের অবস্থানরত মানুষের মুখগুলো এক নিকষ কালো, বিষণ্ণ, গম্ভীর এবং চিন্তামাখা। তাদের কারো মুখে কোনো ভাষা নেই। পশ্চিমা পদ্মরে মাথায় টুপি আর পরনে সাদা পাঞ্জাবি লুঙ্গির দিকে দিকে তাকে দল দূর বহুদূর ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে। আমি জানালার পাশে বসে পাথার চোখে তাদের চলে যাওয়ার দিকে তাকিয়ে আছি। কিছুক্ষণ হলো মায়ের দাফন কাজ শেষ হয়েছে। তুরাব ভাইয়া এবং খালামণিও এসেছে মিনিট 10 আগে। ওনারা মুখটা ভার করে বাসার সামনে এক চিলতে উঠোনের কোনাটায় দাঁড়িয়ে আছে। আমি খালামণিকে সঙ্গে না আনায় ওনারা অ্যাম্বুলেন্সের পিছন পিছন নিজেদের গাড়ি করে নাকি আসেন। কাশপুর স্থানে আসার পরেও হঠাৎ ওনাদের গাড়ির তেল ফুরিয়ে যায়। এ নিয়ে নানান ঝামেলা জাপটা রয়ে সয়ে আসতে আসতে মায়ের দাফনের সময় উপস্থিত থাকতে পারেননি। কিন্তু এদের এই মুহূর্তে আমার একদমই সহ্য হচ্ছে না। এদের জন্যই আমার সব শেষ। এই উন্মাদ পৃথিবীতে আমার মা ছাড়া আমার কেউ ছিল না। আপন বলতে ওই এক রত্তি সম্বলই ছিল। আজ ওদের জন্য আমার সব কিছু শেষ হয়ে গেল। তছনছ করে দিল আমার জীবনটাকে এরা। না, এদের আর এখানে এক মুহূর্ত দাঁড়িয়ে থাকতে দেওয়া যাবে না। তাহলে আমার মায়ের আত্মা কষ্ট পাবে, খুব কষ্ট পাবে, আমাকে অভিশাপ দিবে। বেকায়দাদের এখানে দাঁড়িয়ে থাকতে দেখলে মনের ক্রোধের স্থান থেকে উঠে দাঁড়াই। টো আমার বাম হাতটা শক্ত করে ধরে বলল, কোথায় যাচ্ছিস তুই? আমি জানালার বাহিরে হাত বাড়িয়ে ভাঙা গলায় বললাম, ওই দুজনকে বল এখান থেকে চলে যেতে। ওনারা তো তোর খালামণি এবং কাজিন, ওনারা চলে যাবে মানে? এবার কিছুটা বল প্রয়োগ করে জোর গলায় চিৎকার করে বলে উঠলাম, না, ওরা আমার কেউ না, ওদেরকে আমি চিনি না। ওদেরকে বল এখান থেকে চলে যেতে। কি হলো বল? শেষ কথাটা মুহূর্তের জন্য আশেপাশে থাকা সবাইকে থমকে দেয়। সবাই কি হয়েছে ভেবে দ্রুত পায়ে এখানে আসতে থাকে। আকাশও আসে। আকাশ সযত্ন আমার কাছে এসে বলল, সব ঠিক হয়ে যাবে সানা, সব ঠিক হয়ে যাবে, তুই শান্ত হ প্লিজ। আমার চিৎকারের আওয়াজে খালামণি এবং তুরাব ভাইও রুমের দরজা চৌকাছে পা রাখে। আমার বেসামাল মনটা ওনাদের দেখা মাত্রই মনের ক্রোধানলটা আরও দ্বিগুণ করে ধপ করে জ্বলে ওঠে। আকাশকে সরিয়ে দিয়ে ওনাদের দিকে এগিয়ে মুখটাকে কষ্টের কুণ্ডলি তুলে এঁপে অত্যন্ত ব্যথিত মনে বললাম, মা মারা গেছে, আর আসবে না।
আপনাদেরকে আর জ্বালাতনও করবে না, কখনো এটা ওটার আবদার করেও বসবে না, কখনো আমার জন্য আপনাদের কাছে নতজানুও হবে না। আমার মা শান্তিতে ঘুমাচ্ছে, মহা শান্তিতে। তাহলে আপনারা কেন এসেছেন? কেন আমার কষ্টটা আরও বাড়িয়ে দিতে? কি ক্ষতি করেছি আমি আপনাদের? সানা শুন। না, আমি কোনো কথা শুনবো না, আপনারা এখন বেরিয়ে যান। আকাশ ওনাদের হাত দিয়ে থামিয়ে দিয়ে আমাকে ওখান থেকে সরিয়ে অন্য রুমে নিয়ে আসে। আমি নিস্তব্ধতায় বললাম, আকাশ বল ওনারা চলে যেতে। বলতে বলতে টালমাটাল হয়ে নিচে পড়তে নিলেই আকাশ তার বাহুডোরে আমাকে ধরে ফেলে। আমি আবারও জ্ঞান হারিয়ে ফেলি। এই জ্ঞান ফিরলে দেখি অনেকটা রাত হয়ে গেছে। টোয়া শক্ত হাতে আমাকে জড়িয়ে ধরে বলল, সানা তুই ঠিক আছিস তো? আমি নিঃশব্দে স্থির দৃষ্টিতে টোয়ার দিকে তাকিয়ে থাকি। টোয়া আবারও বলল, পৃথিবী ছেড়ে একদিন না একদিন সবাইকে মরে যেতে হবে। আমরাও তো মরে যাব বল। এই নশ্বর পৃথিবীতে ক্ষণস্থায়ী আমাদের জীবন। জন্ম মৃত্যু ধ্রুব সত্য। না মানতে পারলেও এটাকে মেনে নিতেই হবে। শক্ত হ প্লিজ, তোকে শক্ত হতে হবে। এভাবে কাঁদিস না আর। তুই এভাবে ভেঙে পড়লে সামনের পথ চলবি কিভাবে বল? চুপ করে থাকি। টোয়াও আর কিছু বলেনি। তারপরও আমার আলতোভাবে পিঠে হাত বুলিয়ে দিতে থাকে। আকাশ গলা খাকড়ে দিয়ে ভিতরে আসে। টোয়া জায়গা ছেড়ে উঠে দাঁড়ায়। আকাশ বলল, টোয়া সানার জন্য খাবার নিয়ে আস। ও আজ সারাদিন কিছুই খায়নি। টুয়া সম্মতি দিয়ে বাহিরে চলে যায়। আকাশ টুয়ার জায়গায় বসতে আমি বললাম, আকাশ ওনারা কি চলে গেছে তো? আকাশ খানিক ধাতস্থ বোধ করেই বলল, যায়নি, শুনলাম কিছুক্ষণ পর চলে যাবে। কোথায় এখন? ডাইনিংয়ে আছে। আকাশের কথা শেষ হতেই আমি ধড়ফড় করে বিছানা থেকে নেমে যাই। আকাশ অপ্রস্তুত বোধ চোখে আমার দিকে তাকিয়ে থাকে। আমি আমার রুমে গিয়ে হ্যান্ডব্যাগটা খুঁজতে থাকি, কিন্তু কোথাও পাইনি। গলা স্বর উঁচু করে টোয়াকে ডাকি। টোয়া দৌড়ে এসে আমাকে বলল, সানা কি খুঁজছিস তুই? আমার ব্যাগ কোথায়? হ্যান্ডব্যাগ? হ্যাঁ, ওটা তো আমি আলমারিতে রেখে দিয়েছি। কেন লাগবে? উপরে নিচে হালকা আমি মাথা ঝাঁকাই। টোয়া হর্ণ হাতে আলমারি থেকে ব্যাগটা এনে আমার হাতে দিল। আমি ব্যাগের চেইন খুলে ডিভোর্স পেপারটা বের করি। ওটা হাতে নিয়ে ডাইনিংয়ে গিয়ে সোজা খালামণির হাতে তুলে দেই। উনি প্রশ্নবিদ্ধ চোখে তাকাতেই আমি বললাম, পেপারে আমার সাইন করা আছে, ভালোভাবে চেক করে নিয়েই বাসা থেকে চলে যান। বলে ভিতরে চলে আসি। বিছানায় বসে আবারও ডুকরে ডুকরে কাঁদতে থাকি। টোয়া এসে আমার হাত ধরে নিয়ে খাবার রুমে নিয়ে যাই। ভাতের প্লেট সামনে রাখতেই বললাম, আমার খেতে ইচ্ছে করছে না। আকাশও সেখানে উপস্থিত ছিল। সে টোয়ার দিকে একবার তাকিয়ে আমার দিকে এগিয়ে আসে। স্থির গলায় বলল, সানা এরকম করিস না প্লিজ। দেখ, তুই এরকম করলে আন্টির আত্মা কিন্তু কষ্ট পাবে। আকাশ বিশ্বাস কর, আমার না একদমই খেতে ইচ্ছে করছে না। বুঝলাম, এরকম একটু একটু হবেই, তাই বলে খাবার অফ করে দিবি এটা কিন্তু ঠিক না। খাবারের উপর কখনো রাগ করতে নেই। চুপ হয়ে থাকি। আকাশ আবারও বলল, তুই যদি না খাস তাহলে আমরাও কিন্তু চলে যাব, আর কখনোই তোর সাথে দেখা করতে আসবো না। কি টুয়া, ঠিক বলছি না? টুয়া আকাশের কথায় সম্মতি দিয়ে মাথা নাড়ে। তারপর অনেক কষ্টে কয়েক নলা গলায় ঢুকাই, কিন্তু সম্পূর্ণ শেষ করতে পারিনি। তার আগে ওয়াক ওয়াক শুরু করে দেই। আকাশ প্লেটটা সরিয়ে পানির গ্লাস এগিয়ে দেয়। পানি খাওয়ার পর তারপর একটা ট্যাবলেট এগিয়ে দেয় ওটা খেতে। ওটা খাওয়ার কিছুক্ষণ পরে মাথায় রাজ্যের ঘুম চেপে বসে। টুয়া বিছানায় নিয়ে শুইয়ে দেয়। পরদিন অনেক বেলা করে ঘুম থেকে উঠি। মাথাটা পছন্দ বারবার অনুভূতি হতে বুঝতে পারলাম আকাশ কাল রাতে একটা ঘুমের ট্যাবলেট খাইয়ে দিয়েছে আমাকে। তারপর হাঁটি হাঁটি পায়ে ফ্রেশ হয়ে নিয়ে বাহিরে যেতেই টোয়া আমাকে দেখে হেসে ফেলে। বলল, নাস্তা রেডি করতেছি, বস। আমি চারপাশে তাকাতে তাকাতে টোয়াকে বললাম, আকাশ কি চলে গেছে? তুই ঘুমানোর পরেও কালকে চলে গেছে। হঠাৎ চলে গেল, বলেও তো গেল না আমাকে। টোয়া মৃদু হাসি দিয়েই বলল, ও বলেছে আবার আসবে। হাসপাতাল থেকে আর্জেন্ট কল এসেছে, তাই ও চলে গেছে। হাতে তো এখন শর্ট সময় নিয়ে এসেছে। ও আচ্ছা। তারপর এভাবে আমাদের দিনগুলো চলতে থাকে। টোয়া সারাক্ষণ পাশে থেকে মা শোক বোলাতে এটা ওটা বলে আমাকে স্বাভাবিক করার চেষ্টা করে। আমি আস্তে আস্তে কিছুটা স্বাভাবিক হয়ে উঠি। এভাবে 4 দিন কেটে যায়। এর মাঝে আত্মীয় স্বজন কেউই আর আমাকে দেখতে আসেনি। তবে প্রতিবেশী 2-1 এসে এসে আমাকে দেখে যেত। মা ছাড়া এই মেয়েকে কে দেখবে? কিভাবে চলবে তার দিন? সে একা থাকতে পারবে? হাজারো কথা মানুষের ঠোঁটের কোণায় লেগে থাকতো। সবার এই কথাগুলো নিয়ে আমিও খুব চিন্তা করেছি। আসলে সত্যিই তো, আমার দিন চলবে কিভাবে? এভাবে দিনগুলো চলতে থাকলে তো আমিটাই শেষ হয়ে যাব।
আমাকে কিছু একটা করতে হবে। চাকরি, ভালো একটা চাকরি করতে হবে। যে টাকার অভাবে আমার মা শেষ হয়ে গেল, যে মানুষগুলো স্বার্থপরতা দেখালো সেই মানুষগুলোকে উচিত জবাব দেওয়া, মাকে দেওয়া প্রতিটি আঘাতের দাগ ফিরিয়ে দিতে অন্তত মায়ের জন্য হলেও আমাকে নিজের পায়ে নিজেকে দাঁড়াতে হবে। তবে আমি পারবো নিজের পায়ে দাঁড়াতে, পারতে আমাকে হবেই। ইনশাল্লাহ আমি পারবই। সূত্রের শেষ বিকেল। সারাদিনের উত্তপ্ত রোদের ঝাঁজ এখন কিছুটা কমে গিয়ে চারদিকে স্নিগ্ধ বাতাস বইছে। স্নিগ্ধ বাতাসে জানালার দামি দামি সাদা পর্দাগুলো কিছুক্ষণ পরপর নড়ে উঠছে। আমি সেদিকে খানিক তাকিয়ে সোফায় একটু আয়েশ করে বসতে নিলে এর মাঝে আধা বয়সী এক ভদ্রলোক আসেন। ভদ্রলোককে চিন্তা অবশ্য আমার বেগ পেতে হয়নি। ইনি নিশ্চয়ই গার্ডিয়ান হবেন। ভদ্রলোক কিছুটা ধাতস্থ বোধ করে উত্তেজিত গলায় বললেন, আই এম এক্সট্রিমলি সরি, অনেকটা দেরি হয়ে গেছে। আসলে বাচ্চাগুলোকে নাস্তা সার্ভ, ইটস ওকে, নো প্রবলেম, আই ক্যান সি, থ্যাংক ইউ। লোকটি কিছুটা স্বস্তি বোধ করে আমাদের সামনের সিটটায় বসে পড়েন। জিহ্বা দিয়ে গলা ভিজিয়ে গলার স্বর কিছুটা নরম করে তারপর বলেন, তা তোমাদের মাঝে কে পড়াবে আমার মেয়ে দুটোকে? সেখানে আমার সাথে টোয়াও ছিল। আমি গলা উঁচিয়ে বললাম, জি আঙ্কেল আমি। ও আচ্ছা, অনার্স তো কমপ্লিট তাই না? জি। বাসা কোথায় তোমাদের? কোটবাড়ি। কোটবাড়ি থেকে বিশ্ব রোড? আচ্ছা, আসতে এমনিতে প্রবলেম হবে না তো? জি না। ওকে। তা আগে কোথাও টিউশনি করিয়েছ? আই মিন, অভিজ্ঞতা কেমন? এই কথার পরে আমি খানিকটা ধাতস্থতা হই, কারণ এর আগে আমি কখনোই টিউশনি করাইনি। যদিও ভালো মতো পড়ানোর সে ক্যাপাবিলিটি আমার আছে। তাছাড়া এখানে আসার আগ দিয়ে টো আমাকে সতর্ক দিয়েছিল, দোষ, চাকরি অথবা টিউশনির কথা যাই বলিস, সবগুলোই এই একটা ইন্টারভিউ। গার্ডিয়ানের ঠোঁটের কোণায় যে কথাটি সর্বপ্রথম ঝুলে থাকবে তা হলো এক্সপেরিয়েন্স কেমন। আগে কোথাও টিউশনি করিয়েছেন? তা কখনোই স্বীকার যাবি না যে আগে কোথাও করাসনি, না হলে সাথে সাথেই বাতিল। আমি তো টিউশনি করাই আমি জানি। টোয়ার কথাটি মাথা রেখে মিথ্যে বলে দিলাম, জি করিয়েছি। এখনও করাচ্ছ? আবারও তাতস্থতা বোধ করে টোয়ার দিকে তাকাই। টোয়া চোখ ইশারা করে হ্যাঁ বলতে বলে। হ্যাঁ, আমি হ্যাঁ বলে দিই। ভদ্রলোক খুশি হয়ে সাথে সাথে দাঁত বের করে হেসে দেন, বলেন গুড। তাই আবার অ্যামাউন্টের কথা আসা যাক। আমি তোমার কাছে আমার দুটো মেয়েকে পড়াতে দিব, একটা ক্লাস 3-তে আর একটা ক্লাস 8-এ। সময় 2.5 ঘন্টা, অ্যামাউন্ট 5,000। কি হবে? ভদ্রলোকের কথায় আমার চোখ মুখ বিস্ময় রাখা স্ফুটিত হয়। অ্যামাউন্টের পরিমাণটা খুবই কম। এত কম অ্যামাউন্টে যে কেউ পড়াতে সহজে রাজি হবে না। আমার বিস্ময়ের পরন কেটে পাশ থেকে টোয়া বলে উঠল, জি আঙ্কেল, অ্যামাউন্টটা যদি আরেকটু বাড়াতে পারতেন তাহলে ভালো হতো আর কি। দেখুন, আমি আগেও পড়িয়েছি 5,000 টাকা দিয়ে। সমস্যা, আগের টিচারের ঢাকায় জব হওয়াতে সে ঢাকায় চলে গেছে। কম দেওয়ার ধান্দায় লোকটি যদিও বানিয়ে মিথ্যে বলল, তবে আমার উপায় ছিল না। বাসা ভাড়া, খাবার খরচ, জবের বই কেনা, জব অ্যাপ্লিকেশন ফর্ম কেনা, এই জন্য অনেক অনেক টাকার দরকার। তাই অফারটা রিজেক্ট করিনি। আমি রাজি হয়ে যাই পড়াতে। ওই বাসা থেকে বেরোনোর পর এতক্ষণে টোয়া ঠোঁটের কোণে চেপে রাখা কথাগুলো গ্যাসের মতো বুদবুদ করে ছাড়তে থাকে। বেটা খচ্চর, এত টাকার মালিক অথচ একজন গৃহশিক্ষককে মূল্যায়ন করে মাত্র 5,000 টাকা দিয়ে। তাও সময়টা দেখেছিস তুই? ওই হাদারাম নসির গন্ডারকে দিয়ে ফিডামো। এত কম বাজেটে ওই বাসায় পাঠাইল কেন? আচ্ছা, এত খেপছিস কেন? নসিরের কী দোষ? ও কি জানে ওই লোক এত টাকা দিবে? যাই হোক, অসময়ে একটা কম টাকার টিউশনেরও অনেক দাম। জানিস তো আমার বর্তমান অবস্থা। টেনশন নিস না সানা, এখন এটা কর, আমি তোর জন্য আরও টিউশন দেখব। আমি টোয়ার কথায় অনেকটা খুশি হয়ে তারপর আমরা বাসার দিকে পা চালাতে থাকি। বাসায় আসার পরেই দরহর চুলায় রান্না চড়িয়ে দেই। দিনে পাতিলে কিছুটা ভাত ছিল, তাই আর রান্না করতে যাইনি। তা দিয়ে দিনে কোনো মতো চলে গিয়েছে। ভাতটা শেষ হয়ে আসলে তরকারি কি রান্না করব ভেবে তরকারির জাগ টুকতে থাকি। 2-3টে গোল আলু ছাড়া আর কিছুই পাইনি। মনটা ক্লান্ত হয়ে যায়। তারপরও আলু যেহেতু আছে তা দিয়ে আলু ভর্তা করে নিব। ভাতের মারটা আর ফেলে দিব না। ভাত, মার আর আলু ভর্তা দিয়ে রাতটা কোনো মতো কাভার করব। বেবি নিয়ে চুলোর দিকে এগিয়ে যেতে দরজায় করাঘাত পড়ে। আলুগুলো টেবিলের উপর রেখে দরজা খুলে দেখি পাশের বাসার রহিমা কাকি এসেছেন। বললাম, কাকি তুমি? উনি হেসে দিয়ে বলেন, তোকে দেখতে আসছি। টোয়া কই, বাড়ি গেছে? হ, কিছুক্ষণের জন্য আবার চলে আসবে। ও, কিছু রান্না করেছিস আজ? এই তো করতেছি। কি রান্না করেছিস? আমি খানিক হেসে বললাম, এই তো ভাত আর আলু ভর্তা। সমস্যা নেই, আজ এগুলো দিয়ে খেতে পারবো। বলে আবারও হাসার চেষ্টা করি। উনি কপালের অংশটা তীব্র ভাঁজ করে বলেন, থাক আমি আসছি। বলে হর্না পায়ে মুহূর্তে অন্ধকারে মিলিয়ে যান। আমি আবার আমার কাজে ব্যস্ত হয়ে পড়ি। কিছুক্ষণ কাটার পর রহিম কাকি আবারও হাজির হন।
তাকিয়ে ওনার হাতে দুটো বাটি প্রশ্নবিদ্ধ চোখে তাকাতেই বললেন, আজ আমার ননদি আসছে, আর আমি গরু গোশত রান্না করেছি, মুগ ডাল রান্না করেছি, আর করলা ভাজি করেছি। তার থেকে তোর জন্য নিয়ে আসছি, ধর বাটিগুলো রাখ। কি দরকার ছিল কাকি এত কষ্ট করার? আরে আমি তো রান্না করতেছি। বেশি কথা বলিস না তুমি, নিতে বলছি নে। এত কেন কেন আমার ভালো লাগে না। আমি আর কাকির সাথে কথা না বাড়াইনি, আলতো হাতে বাটিগুলো ওনার হাত থেকে নিয়ে নেই। বাটিগুলো আলমারিতে রেখে পিছনে ফিরতেই কাকি আবারও বলেন, শোন মা, আমি তোর আপন কাকি না হলেও প্রতিবেশী কাকি। তোর মা নাই, খালামণি ছিল, এখনও জানোয়ারটাও নাই। এখন পৃথিবীতে বলতে ওই উপরালাই আছেন। তাই বলি কি, তোর যখন যেটা মন চাইবে খেতে সোজা আমার কাছে চলে আসিস। লজ্জা পাস না, আমি তোর মায়ের সমান, বুঝলি? খানিক থেমে তারপর আবার বলেন, লোকে আমারে খারাপ বলতে পারে, কিন্তু আমার মনটাও তো খারাপ না রে সানা। আমার দুই চোখ ছলছল করে ওঠে। এলাকার লোকজন ওনাকে নিয়ে প্রায় হিংসুক, খেচ্চর, ফানি দিয়ে চিনা বিছানা ইত্যাদি নানান কুৎসা কথা বলে, কিন্তু উপর থেকে সবাই ওনাকে যতটা খারাপ ভাবে, উনি সত্যি ততটা খারাপ না। অসময়ে বোঝা যায় যা বাস্তবে কে কেমন। দীর্ঘশ্বাস ছেড়ে মুখে হাসি এনে বললাম, কাকি, যে যাই বলুক না কেন, আমি তো জানি আপনি কেমন, এবং আপনিও আপনার মনের কথা জানেন। লোকের কথায় কান্না দেওয়ার কোনো দরকার নেই কাকি। কাকি খুশি মনে মাথা নাড়েন। তারপর কাকির সাথে অনেকক্ষণ কথা হয়। কাকিকে বিদায় দিয়ে টোয়া এখনও আসেনি ভেবে তাকে কল করতে যাব, এমন সময় আকাশ কল করে। আমি রিসিভ করে হ্যালো বলতেই ও বলল, তোদের দরজার সামনে আমি দাঁড়িয়ে আছি, দরজা খোল। আমি আকস্মিক অবচেতন মনে খুশি হয়ে যাই। মা গতের সেই রাতে যে গেল, আজ 7 দিন পর সে আসলো। আল্লাহ, ভেবে মনটা হালকা ঝাড়ি দিয়ে তরতর করে দরজা খুলে দেই। খুলেই চেঁচিয়ে বললাম, আজ আসার সময় হলো তোর? কতদিন পর আসছিস বলতো? চেঁচাবি নাকি ভিতরে ঢুকতে দিবি? আমি দাঁতস্থতা হয়ে সামনে থেকে সরে দাঁড়াই। আকাশ ভিতরে ঢোকে, ডাইনিংয়ে গিয়ে বসে, তারপর হাসি দিয়ে বলল, মাত্র 7 দিন পর আসলাম। মাত্র? এই 7 দিন তোর মাত্র মনে হলো? আচ্ছা সরি বাবা, সরি। এখন যে আসছি একেবারে 1 মাসের জন্য কুমিল্লায় থেকে যাব। তোর হাসপাতাল? সেটা কুমিল্লায় চলে এসেছে বলে আকাশ হেসে দেয়। কুমিল্লায় মানে? আরে বোকা, 1 মাসের জন্য কুমিল্লা মডার্ন হাসপাতালে শিফট হয়েছি, তাও খুব কষ্টে। কর্তৃপক্ষ তো চেয়েছিলেন 2 সপ্তাহের জন্যই দিবেন। তোর কথা ভেবে সময়টা বাড়িয়ে নিয়েছি। আচ্ছা বেশ, তো বস এখানে। হঠাৎ যে আসলে, কি খাওয়াবো তোকে? কিছু খাবো না, পেট ভরা, বাড়িতে আবার যাব, মা অপেক্ষা করছেন। আর এই যে ধর, এটা নেই। বলে আকাশ আমার দিকে ভারী একটা পাটের ব্যাগ এগিয়ে দেয়। বললাম, কি ওটাতে? আমি গেলে খুলে দেখিস। হুম, এখন দেখব। বলে তরতর করে ব্যাগের মুখটা খুলে ফেলি। আমি অবাক হয়ে তাকিয়ে থাকি। কিছু জাঙ্ক ফুড, আবার খাবার আর ফল। প্রচণ্ড বিরক্ত হয়ে বললাম, এসব আনার কি দরকার ছিল তোর? তোকে আমি বলেছি এসব কিছু আনতে? আরে এরকম করছিস কেন তুই? আস্তে কথা বল, পাশের মানুষজন শুনবে তো। তো শুনলি কি? তোকে পীড়া দিবে। বলে হাসলো আকাশ। তারপরও কেন খামাখা এত টাকা খরচ করলি? এসব কি বলছিস? একেবারে কানের নিচে যে দিব? আমি তোর অপরিচিত কেউ নাকি, যেভাবে কথা বলছিস আমার সাথে? আমি মুখ গোমড়া করে আকাশের দিকে তাকিয়ে থাকি। আকাশ তা ইগনোর করে শার্টের হাতা কিঞ্চিত উঠিয়ে বাম হাতের কালো ব্র্যান্ডেড ঘড়িটার দিকে বলল, রাত তো অনেক হয়েছে, টোয়া এখনও এলো না? কল দিয়েছিস ওকে? শেষ কথাটা আমার দিকে ফিরেই বললাম। আমি বললাম, দেইনি। দিব? দেইনি মানে কি? রাত 9টা বাজতে চলেছে, তাড়াতাড়ি কল দে। তুই না দিলে আমি দিচ্ছি। না না, আমিই দিচ্ছি। বলে ব্যাগটা নিচে রেখে বিছানা থেকে ফোনটা নেই। টোয়ার সাথে কথা শেষ করে ফোনটা রাখতে আকাশ আবারও বলল, কি বলল? রান্না করতেছে, তাই আসতে একটু দেরি হচ্ছে। আচ্ছা, তাহলে আমি ততক্ষণে বসি, ও আসার আগ পর্যন্ত। বলে আকাশ বিছানার শরীরটা হালকা এলিয়ে দেয়। মুহূর্তে আমার ভিতরে আবেগ আপ্লুত এক অন্যরকম সুখানুভূতি হয়। খুবই অন্যরকম সুখানুভূতি। এরা দুজন এত ভালো কেন? হ্যাঁ, আমার এত খেয়াল রাখে। ভাবনার মাঝে আকাশের দু চোখের পাতা বুঝে যায়। দেখে বোঝা গেল সারাদিনের জার্নিতে আকাশ ভীষণ ক্লান্ত। নাকের ডগায়, ঠোঁটের নিচের অংশে, কপালের অংশে বিন্দু বিন্দু ঘাম লেপে আছে। ব্যাপারটা অদ্ভুত চমৎকার। আমি কিঞ্চিত হেসে ব্যাগটা নিয়ে বাহিরে চলে আসি। পরদিন সকালে টিউশনিতে বের হই। ভাবলাম কোটবাড়ি থেকে বিশ্ব রোড হেঁটেই যেতে পারবো, কিন্তু কিছু পথ যেতেই মনে হলো রথে হেঁটে ফিক্সড সময় পৌঁছাতে পারবো না। তাই আর উপায়ন্তর না পেয়ে একটা রিক্সা নিই। ভাড়াটা অনেক কষ্টে কমিয়ে টমিয়ে 10 টাকায় আনি।
বিশ্ব রোডে নামার পর ব্যাগ থেকে 10 টাকা বের করে রিক্সাওয়ালার দিকে এগিয়ে দিতে তিনি খুব আকুতি গলায় বলে উঠলেন, আপা, আর যদি 5টা টাকা বেশি দিতেন তাহলে মার জন্য ওষুধ কেনার টাকা হতো। রিক্সাওয়ালার এই কথাটি মুহূর্তে আমার ভেতরটায় একটা তীব্র আর্তনাদ করে উঠল। চোখে অশ্রু এসে টলমল করতে লাগলো। নিজেকে অতি সংগোপনে যথেষ্ট সংযত করে তারপরে বললাম, আপনার মার কি হয়েছে? খুব জ্বর আপা, 2 সপ্তাহ ধরে খুবই জ্বর, কমতেছে না। টাকার জন্য ঠিকমতো ওষুধও খাওয়াতে পারছি না। আমার মারও টাকার অভাবে চিকিৎসা করাতে পারিনি। টাকার কাছে বা কেন পৃথিবীর সব থেকে মা নামক প্রিয় মানুষটিকে হার মানতে হয়? খোদা, তুমি কেন এতটা অবিচার করো? ভাবতে ভাবতে সব বসে আছে। তারপর আবার ব্যাগের চেনটা খোলে। ব্যাগে মোট 50 টাকা ছিল। সবগুলো টাকা রিক্সাওয়ালাকে দিয়ে দেই। রিক্সাওয়ালা আমার দিকে অবাক নয়নে তাকিয়ে থাকে। বললাম, মার ভালো করে চিকিৎসা করেন। মা গেলে আর মা পাবেন না, যার গিয়েছে সে বোঝে, বলে ওনার কোনা দিয়ে চোখের কিনারের পানিটুকু মুছে নিয়ে রিক্সাওয়ালাকে পাশ কেটে চলে আসি। রীতি এবং প্রিয়াকে আজ তেমন ভালোভাবে পড়াতে পারিনি। তাদের মনোযোগ ধরে রাখতে তাদের সাথে মজার মজার কথা বলে তাদের সাথে সহজ হতে পারিনি। অথচ আজ টিউশনে প্রথম দিন হিসাবে এটা আমার জন্য খুবই ইম্পর্ট্যান্ট ছিল। ওরা নিজ থেকে আমাকে যতগুলো প্রশ্ন করেছে, শুধু উত্তর হ্যাঁ না পেয়েছে, কোনো রকম ব্যাখ্যা পাইনি। হয়তো মনে মনে প্রচণ্ড বিরক্ত রাগও হয়েছে। রিক্সা থেকে নামার পর থেকেই আমার মনে সব কিছু অবচেতন হয়ে রইল। প্রয়োজন বোধ জেনেও প্রয়োজন মনে হয়নি। মনে তখন একটাই অনুভূতি জাগ্রত ছিল, মা। কিছুক্ষণ হলো টিউশনি শেষ করলাম। গড়মাখা চোখে ডান হাতে মোবাইলটা সামনে তাক করে টাইম দেখে নিই। বেলা 11টা বেজে 30 মিনিট। বেরিয়েছে এই 8টার দিকে, এখনও বাসায় ফিরতে পারিনি। মাথা বার কয়েক ঝাঁকি দিয়ে ওভারব্রিজের রেলিং ছেড়ে দিয়ে বাম হাত পাশে সিঁড়ি নিয়ে নামতে গেলে হঠাৎ আকাশ সামনে পড়ে। আকাশ আমাকে দেখে কিছুটা ধাতস্থ বোধ করে। চশমা খুলে ভালোভাবে এটি নিয়ে বলল, তুই এখানে? আমি নিঃশব্দে আকাশের দিকে তাকাই। ওভারব্রিজের সিঁড়িতে দাঁড়িয়ে কথা বলাটা দুষ্কর, তাই নিরিবিলি জায়গায় দাঁড়িয়ে কথা বলতে আকাশ তরহর এদিকে ওদিকে চোখ বোলাই। ফুটওভার ছাড়া কোথাও ফাঁকা জায়গা দেখতে পাইনি। বলল, উপরে ওঠ, উপরে খালি আছে, কথা বলা যাবে। কথা জবাব না দিয়ে নিঃশব্দ আকাশের সাথে আবার উপরে যাই। আকাশ আমার পাশাপাশি দাঁড়ায়। গলায় খাকড়ি টেনে গলাটা খানিক পরিষ্কার করে নেয়। বলল, হঠাৎ বিশ্ব রোড আসলি যে? টিউশনি করাতে। টিউশনি? আমি স্থির চাহনিতে আকাশের দিকে ফিরি। গলার স্বর খানিকটা স্বাভাবিক করে বললাম, হ্যাঁ, সানা, টিউশনি করানো লাগবে না। তুই মেয়ে এত দূর আসাটা তোর জন্য অনেকটা রিস্কি হয়ে যায়। আমি কুমিল্লায় দেখি তোর জন্য ভালো কোনো স্কুলে জব ম্যানেজ করতে পারি কি না। আকাশ, আমি আরও বড় চাকরি করতে চাই। স্বপ্নটা এখন আমার নিছক ছোট নয়, অনেক বড়। যে টাকার অভাবে মা চিকিৎসা করাতে পারে না, সে মায়ের জন্য বিনা চিকিৎসা একটা হাসপাতাল করব। যে মানুষগুলো টাকার গৌরবে মানুষদের মানুষ মনে করে না, তাদের প্রতিটি বাক্যের জবাব ফিরিয়ে দিব। তার জন্য আমাকে যা যা করতে আমি রাজি। এই যে টিউশনি করায় বারণ করছিস না, কেন করছিস? এক্সামের বই কিনে পড়তে হবে, অনেক টাকার দরকার আমার। আমি নিজের পায়ে দাঁড়াবো আকাশ। তুই পারবি সানা, শুধু নিজের মাঝে কনফিডেন্স রাখ। তবে এই মুহূর্তে একটা রিকোয়েস্ট করি, জানি না রাখবি কি না। তোর ভালো জব না হওয়া পর্যন্ত আমি যদি তোর পাশে থেকে সব কিছুতে তোকে সাপোর্ট করি, এই তোর বন্ধু হিসাবে। সব কিছুতে সাপোর্ট করা লাগবে না আকাশ। এই যে সাহায্যের কথা বলছিস, এতেই আমি খুশি। আমি নিজে কষ্ট করব আকাশ, নিজে কষ্ট করলে সেই পরিশ্রমের প্রসূতি মিলে। তাছাড়া এই পর্যন্ত তো অন্যের ঘাড়ে বসে বসে খেয়েছি, তা দেখতে পেয়েছিস এখন কী হাল হয়েছে আমার। মা মরে গেল, ছোট্ট জীবনটাকে নিয়ে আর কত হেলাফেলা করব। তা সাপোর্ট করার কথা যেহেতু বলছিস, তাহলে আমাকে কিভাবে থেকে কিভাবে পড়বো, ইন্টারভিউ অথবা যাই বলিস ওগুলোতে নিজেকে কিভাবে প্রেজেন্ট করব, ওই বিষয়গুলো আমাকে খুঁটিয়ে খুঁটিয়ে বুঝিয়ে দিস। আমি আবার ওই বিষয়গুলোতে খুবই নার্ভাস ফিল করি। বলতে পারিস গাইডলাইন দিবি আর কি। পারবি এটুকু করতে? আকাশ সহমর্মিতা শান্ত গলায় বলল, সানা, তোর যত সমস্যা যা কিছু সব আমায় বলবি, আমি অলওয়েজ তোর পাশে আছি। ধন্যবাদ আকাশ, খুশি হলাম। আর সানা, আরেকটা কথা বলতাম। বল। পৃথিবীতে কোনো কিছু নিয়ে কখনোই হতাশ হবি না। মানুষের জীবনে সমস্যা হয়, কিন্তু প্রতিটি সমস্যার এক একটা সমাধানও থাকে। তুরবকে নিয়ে হয়তো মাঝে মাঝে আপসেট হয়ে পড়িস। আপসেট হওয়ার কথা। আমি নিজের স্বচক্ষে দেখেছি তুই ওর প্রতি কথাটা সিরিয়াস ছিলি। শেষ মুহূর্তে এমন বিহেভ মেনে নেওয়া যায় না। তবে তোকে যেটা বলবো, কখনো ভেঙে পড়িস না। নিজেকে শক্ত রেখে যদি সামনের পথ চলতে পারিস, ইনশাল্লাহ সফলতা আসবে। আকাশের কথাগুলো হৃদয়ে লাগলো। কিছুটা সিম্পেথির মাঝে উপদেশমূলক মালি মুখে জোরপূর্বক হাসি টেনে বললাম, আমি ঠিক আছি আকাশ, ইনশাল্লাহ দোয়া করিস। তা কোথায় যাচ্ছিস এখন? হাসপাতালের দিকে যাব। ওভারব্রিজ পাশ করে ওপাশে গাড়িতে উঠে যাব, তার আগে তোর সাথে দেখা। আচ্ছা, তোর আবার দেরি হয়ে যাচ্ছে না তো?
আরে না, আজ ডিউটি নেই, কুমিল্লা ট্রান্সফার হয়েছি যে তার এন্ট্রি করা লাগবে, তাই যাচ্ছি। তাছাড়া উইকলি চেম্বার তো 3 দিন বসবো। ও, তা তোর বাসার সবাই কেমন আছে? সব কথা এখানে দাঁড়িয়ে না বলে রেস্টুরেন্টে গিয়ে বলি। আমি ঘড়ির দিকে তাকিয়ে বললাম, আকাশ, আমার অলরেডি অনেকটা দেরি হয়ে গেছে, বাসায় কাজ আছে। নাকি কোথাও যাবি? রান্না করতে হবে। তার মানে সকাল থেকে কিছুই খাসনি? রেস্টুরেন্টে চল। এই তোর সাথে দেখা হলে খালি রেস্টুরেন্ট রেস্টুরেন্ট, এটা ছাড়া কি আর কোনো কথা নেই? আকাশ পিকে হেসে দেয়, বলল, রেস্টুরেন্টে? রেস্টুরেন্ট যে বললি, তা কদিন তোকে রেস্টুরেন্টে নিয়ে যেতে পেরেছি বলতো? অনেকবারই নিয়েছিস। অনেকবার? মুখে দিয়ে বলছি, কিন্তু রেস্টুরেন্টের করিডোরে মনে হয় একবারের বেশি আর পা পড়েনি। এই একবার না, 2বার। দ্বিতীয়বারের কথা আমার মনে হয়। আমি অন্তঃগোপনে একটা ডকর গিলি। দ্বিতীয় দিনে তো আকাশের সাথে আমি খুবই রোড বিহেভ করলাম। ভাইয়ের সাথে আর কথা বাড়ালে লজ্জা পেয়ে যাবো। এত কথা না বাড়িয়ে সাগ্রহে মেনে নেওয়াই বুদ্ধিমানের কাজ, সানা। ভেবেই বললাম, চল যামো। আকাশ বরাবরের মতোই সেই খুশি। পরদিন দুপুরবেলা গোসল করতে যাব, ঠিক এমন সময় টোয়া এক গাদা বই নিয়ে আমার সামনে হাজির হয়। বইগুলোতে চোখ বুলিয়ে দেখি বিসিএস, কনফিউশন, কম্পিটিটিভ অফ এক্সাম, জুপায়ার্স, জিকে, আরও অনেক ধরনের বই। সবগুলোই সরকারি জবের বই। বললাম, এসব কবে কিনলি? জানালি না যে আমাকে? টোয়া হাঁপাতে হাঁপাতে বইগুলো সামনে রাখা টেবিলের উপর রাখতে রাখতে বলল, আমার বই না, সবগুলো তোর বই। আমার বই মানে? আকাশ পাঠালো, জব এক্সামের প্রিপারেশন নীতি। চোখ মুখ কুঁচকে বললাম, সে আবার আমার জন্য খামুখ এতগুলো বই কিনতে গেল কেন? জানি না, ওরে জিজ্ঞেস। তা আমি গেলাম। ও শোন, আরেকটা কথা। কি? তুই আজ টিউশনিতে যাওয়ার পর বাড়িওয়ালা আঙ্কেল এসেছিল। বাড়িওয়ালা আঙ্কেল তো কয়েক মাসের ভাড়া পাও না। তা কি বলল? 4 মাসের ভাড়া পাইব। ওনার বকেয়া ভাড়া সব পরিশোধ করে দিয়ে বাসা ছেড়ে দিতে বলেছে। তোকে আর ভাড়া নাকি দিবে না। 4 মাসের? 4 মাসের তো অনেক টাকা রে টোয়া। আমি হঠাৎ এত টাকা কোথা থেকে দিব? আর হঠাৎ কোথায় বা উঠব? কোথায় উঠবো মানে? তুই আমার বাসায় উঠবি। আর 4 মাসের কত টাকা হবে মোট? 10,000-এর মতো। তাহলে তো অনেক টাকা। আচ্ছা, টেনশন নিস না, একটা ব্যবস্থা হবেই। যা গোসল করতে যা। টোয়া আমাকে চাপমুক্ত করতে কত ভরসা বাণী শোনায়। এই মেয়েটা আমার পাশে না থাকলে, আর ওই আকাশ, আমি যে কবেই শেষ হয়ে যেতাম। আমি আলতো মাথা নেড়ে বাথরুমে আসি। বাথরুমে দরজা বন্ধ করে হাঁটু ভেঙে অবচেতন মনে ঢুকরে ঢুকরে কাঁদতে থাকি। এই টোয়া মেয়েটা আমাকে চাপমুক্ত রাখতে কত ভরসা দেয়। এদের আমি প্রতিদিন কি দিব? দেওয়ার মতো তো কোনো সাধ্য আমার নেই। অনেক অনেক কৃতজ্ঞ রইল টোয়া আর আকাশ। অবিরাম মন থেকে তোদের প্রতি ভালোবাসা। ক্লান্তি দুঃখ ভরা মনে অনেকক্ষণ ধরে শাওয়ার নিয়ে বাহিরে আসি। টোয়া তখন টেবিলের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বইগুলো দেখতেছিল। আমি চুলগুলো তোয়ালে দিয়ে মুছতে মুছতে ওদিকে হেঁটে যেতেই টোয়া তাকালো। বলল, তুই গোসল করতেছিলি, তখন কে যেন কল করে। রিসিভ করেছিস? টোয়া বইয়ের ফেস বন্ধ করে আমার দিকে ফিরে সুঠামভাবে বলে বসলো, ম্যাডাম, কারো পার্সোনাল কিছু ঘাটার অভ্যাস আমার একদম নাই। আমার আবার পার্সোনাল কি থাকবে বল? টোয়া চোখ টিপে বলল, না থাকা অসম্ভব তো কিছু নয়। আকাশও তো থাকতে পারে। আকাশ, শোন, আকাশ শুধুই আমার একজন ভালো বন্ধু। বন্ধু ছাড়া ওকে এর আগেও কিছুই আর ভাববো না। দেখা যাবে ম্যাডাম, দেখা যাবে। বলে টোয়া গলার স্বর খানিক খাদে নামিয়ে আবার বলল, তাছাড়া এমনিতেও আকাশের রাস্তা এখন একদম ক্লিয়ার। বেশি আগ বাড়িয়ে কথা বলতেছিস তো তুই। ওই যে তোমার ফোন বাজছে। আমার সাথে ঝগড়া না করে কলটা রিসিভ করো ম্যাডাম। টোয়ার দিকে জারি চোখে তাকিয়ে বেখেয়ালে কলটা রিসিভ করি। হ্যালো বলতে ওপাশ থেকে খালামণির কণ্ঠস্বর। মুহূর্তে আমার সারা শরীর রিরি করতে থাকে, চরমে ক্রোধ এবং ঘৃণায়। বললাম, কেন কল করেছেন? টো আমার কথার কঠিনতা দেখে জিজ্ঞাসাসূচক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে থাকে। খালামণি বললেন, এত ভাব নিয়ে কথা বলছিস কেন? যেভাবে কথা বলছিস আমাকে তোর পর কেউ মনে হয়? পর ভালো, দুষ্ট প্রকৃতির আপনজন পরের থেকেও জঘন্য। কি বলতে কল করেছেন তাই বলুন, না হলে রাখছি। ওই সম্পর্কটার কথা বাদ দিলে তুই আমার আপন মায়ের পেটের বোনের মেয়ে। তার উপর আমার দায়িত্ব অবশ্যই আছে। তা কেমন দায়িত্ব শুনি? তুই ঢাকায় চলে আয়, আমাদের সাথে থাকিস। আমি তাচ্ছিল্য বড় একটা হাসি দেই। বললাম, দায়িত্ব? মানবতা উদিত হলো অবশেষে। তাহলে তুই আমাদের এখানে আসছিস না? কথা মনে হয় আপনার কানে যায় না খালামণি। যেটা আমি আগে আন্দাজ করেছিলাম। ওই আকাশ বেটার সাথে থাকিস এখন, এই জন্যই আমাদের প্রয়োজনীয়তা বোধ করছিস না, তাই তো? তোর মতো বেশ্যাকে ওই আকাশও একদিন ছেড়ে চলে যাবে। আমার ছেলে রেখে চলে এসেছে না? খালামণি, কথাবার্তা সাবধানে বলবেন। আপনার মতো নিছক মানসিকতার মানুষ, ছি! আপনি এতটা জঘন্য আমার আগে জানা ছিল না। আর কখনোই আমাকে কল দিবেন না। বলে কলটা কেটে দিয়ে তরতর করে ব্লক লিস্টে নাম্বারটা পাঠিয়ে দিই।
মোবাইলটা বিছানার উপর ছুঁড়ে ফেলে থমকে বিছানার উপর বসে যাই। টোয়া দৌড়ে এসে আমার কাছে ঘেসে বসে। তোর ওই দস্যু খালামণিটা কি বলেছে সানা? কি বলেছে? টোয়ার কথার উত্তর জবাব না প্রদান করে খুব জোরে একটা আর্তনাদ করে উঠি, যে চিৎকারে পাখিরা উঠতে বলে যায়। আশেপাশে সব কিছু মুহূর্তে অসাড় হয়ে যায়। গাড়ির শব্দ আর চারপাশে কোলা ব্যাঙের ডাকার শব্দ ছাড়া এই মুহূর্তে কিছুই শোনা যাচ্ছে না। রাতের শুনশান নীরবতার বুক ছিঁড়ে ছুটে যাচ্ছে দপদপে সাদা একটি কার। সেই কারটিতে এখন আমি এবং আকাশ দুজনে পাশাপাশি বসে আছি। কারো মুখে কোনো শব্দ নেই। দুজনে উন্মাদ, হতভম্ব, নির্জীব। যেন কিছুক্ষণ আগে ঘটে যাওয়া ঘটনা আমরা কেউ প্রস্তুত ছিলাম না। এই যে গাড়ি ফিরতি সে তার গন্তব্যের দিকে এগোচ্ছে তা জানতে কোনো রকমের কৌতূহল বোধ করিনি। একবারের জন্য আকাশকে জিজ্ঞাসাও করিনি, আকাশ আমরা এখন কোথায় যাচ্ছি? কোথায় নিয়ে যাচ্ছিস আমাকে? গাড়ি ছুটছে, পুরো দমে ছুটছে। ছুটতে ছুটতে একটা মুহূর্তে গাড়ি এসে একটা জায়গায় থামে। আকাশ গাড়ি থেকে নেমে আমার দিকে ফিরে খুবই শান্ত এবং স্বাভাবিক গলায় বলল, নাম সানা। এবার আমার ধ্যান ফিরে আমি নিঃশব্দে বজ্র মেয়ের মতো গাড়ি থেকে নামি। সামনে তাকিয়ে বিস্তর একটি বাড়ির সামনে দাঁড়িয়ে আছি। প্রশ্নবিদ্ধ চোখে আকাশের দিকে কিঞ্চিত ফিরতে আকাশ হেসে দিয়ে বলল, এটা আমাদের বাড়ি সানা। আমার মাঝে কোনো রকম ভাবাবেগ হলো না। তারপর আমি হাঁটি হাঁটি পায়ে আকাশের সাথে বাড়ির মেন ফটকের দিকে এগিয়ে যাই। আকাশ কলিং বেল চাপ দিয়ে ভিতর থেকে কোনো একজন মহিলা এসে দরজা খুলে দেয়। উনি আকাশের সাথে আমাকে দেখে অনেকটা চমকে যাওয়ার মতো অবস্থা। তা দেখে আকাশের মাঝে তেমন ভয় এবং দ্বিধার রেখা স্ফুটিত হলো না। পরিবর্তে সে কুটিল হেসে ফেলল, বলল, এতদিন না বললে একটা বউ চাই তোমার? একটা বউ চাই, এখন তোমার জন্য বউ নিয়ে আসলাম। মুহূর্তের মধ্যে ভদ্রমহিলার চোখ মুখ রাঙা হয়ে যায়। বপন বোলানো হাসি দিয়ে উৎফুল্ল মনে আওয়াজ করে বলতে থাকেন, আপিয়া, আসাফ, তোরা কোথায়? তাড়াতাড়ি ডাইনিং আয়, দেখ আকাশ কাকে নিয়ে এসেছে। দুজনে এক ছটাকে এখানে এসে হাজির হয়। দুজনকে চিন্তা আমার তেমন বেগ পেতে হয়নি। আকাশের থেকে আগেই শুনেছিলাম তার বাবা নেই। তারা ভাই বোন তিনজন, ভাই দুইটা এবং বোন একটা। আপিয়া 2 নাম্বার, আসাফ ছোট, আর সে সবার বড়। আপিয়া উৎসুক মুখ করে বলল, আরে এ তো সানা আপু, তাই না ভাইয়া? মুহূর্তে একটা বিষম খাই। তার মানে আপিয়া আমাকে চিনে, কিন্তু কিভাবে? নিশ্চয়ই আকাশ আগে কখনো একে আমার ছবি দেখিয়েছিল এবং আমার ব্যাপারে কিছু বলেও ছিল, না হলে এভাবে চেনার তো কথা না। আকাশের মা হেসে দিয়ে বলল, পরিচয় পর্ব সব পরে হবে, আগে বৌমাকে ভিতরে নিয়ে আয়। আপিয়া আমাকে জড়িয়ে ধরে ভিতরে নিয়ে আসে। আনন্দের সহিত আমাকে যথাসম্ভব সাদরে বরণ করে। তবে আমি তাদের এই ব্যাপারটাতে খুব অবাক হলাম। হুটহাট আকাশ আমায় এভাবে নিয়ে আসলো, সেখানে তো ওনাদের রাগ হওয়ার কথা, ছেলেকে বকাঝকা করার কথা, এ বিয়ে মানবে না বলে শোরগোল সৃষ্টি করার কথা। তা না করে উল্টো ওনারা, পৃথিবীতে এখন এমন অমায়িক নির্ভেজাল শান্ত মনের মানুষ আছে তা আমার জানা ছিল না। রাত 10টার দিকে আপি আমাকে রুমে নিয়ে আসে। আমি বিছানার দিকে তাকিয়ে দেখি পুরো বিছানায় ফুলের বাহারে সজ্জিত। আপিয়া খানিক হাসার চেষ্টা করে বলল, ভাবি, আমি এবং আসাফ তাড়াতাড়ি কি সাজালাম না সাজালাম অতটা সুন্দর হয়নি, প্লিজ কিছু মনে করো না। আমি নৈশব্দে আপিয়ার দিকে তাকাই। আপিয়া আবারও হাসে। তারপর একটা দৃঢ় শ্বাস ছেড়ে বলল, যাই হোক ভাবি, সব কথা কাল হবে। আমি এখন গেলাম, খুব রাত হয়ে গেছে, থাকো, ভাইয়া চলে আসবে, আবার ভয় পেও না কিন্তু। আমি আপিয়ার কথায় না চাইতেও হেসে ফেলি। আপিয়া আমার নাকের সাথে তার নাকটা ডলে দিয়ে রুম থেকে বেরিয়ে চলে যায়। এবার আমার ভিতরটা নড়ে ওঠে। এতক্ষণের মনের সব রাগ, জেদ, কষ্ট, অভিমান, দুঃখ সব কিছু দুমড়ে মুচড়ে বেরিয়ে আসতে থাকে। দুচোখ দিয়ে বৃষ্টির ফোঁটা পড়তে থাকে। এটা কি হয়ে গেল? এটা তো হওয়ার কথা ছিল না। এমনটা তো আমি কখনোই ভাবিনি। মুহূর্তে ঝটকা তুফানের মতো সব কিছু লণ্ডভণ্ড হয়ে গেল। আমার জীবনের সাথে কেমন এমন হলো আল্লাহ? কেন আমায় এত অগ্নি পরীক্ষায় ফেলল? কাঁদতে কাঁদতে নিচে বসে পড়ি। এর মাঝে আকাশ ভিতরে ঢুকে। আমি মন খারাপ করেছি কি করিনি তা আকাশ বুঝলো কিনা জানি না, তবে সে খানিক সময় চুপ থেকেছিল, দৃষ্টিতে আমার দিকে স্থির রেখে। তা আমি না দেখেও অনুভব করতে পেরেছি। নিস্তব্ধতার মাঝে আকাশ গলায় খাকড়ি টেনে শান্ত গলায় বলল, সানা। আমি জবাব দিইনি। আমার নিঃসুপতা দেখে আকাশ আবারও খানিক চুপ থাকলো। তারপর বলল, আমি তো খুবই দুঃখিত সানা, আজ এমন একটা পরিস্থিতিতে পড়তে হবে সত্যি আমি কখনো ভাবতেই পারিনি। বলে আকাশ এবার কিছুটা ইতস্ত বোধ করে। গলা স্বরটা শিশুসুলভ করে অত্যন্ত অপরাধ ভঙ্গিতে বলল, আমি জানি তার জন্য তোর মন খুবই খারাপ, আর হ্যাঁ, মন খারাপ হওয়াটা স্বাভাবিক। হুটহাট এরকম একটা পরিস্থিতি যে কারো পক্ষে সহজে মেনে নেওয়া খুবই কঠিন। এই ট্রমাটা কেটে উঠতে হয়তো তোর সময় লাগবে, আবার হয়তো বা কেটে উঠবেও না। প্লিজ, তার জন্য তুই আমাকে ভুল বুঝিস না। আমি আসলেই দুঃখিত।
আর হ্যাঁ, আরেকটা কথা, তুই হয়তো ভেবেছিস তোর সাথে আমার বিয়ে হয়েছে বিদায় আমি তোর সামনে স্বামীর অধিকার খাটাবো। তোকে আমি ভালোবেসেছি সেই কলেজ থেকে, এটা মানলাম। তাই বলে এমন কিছু করবো না, ওরকম ছেলে আমি নই সানা। তুই তোর সিকিউরিটি ব্যাপারে অন্তত নিশ্চিত থাকিস। যতদিন তুই আমাকে মন থেকে না চাইবি ততদিন আমি কখনোই তোর কাছে স্বামীর অধিকার নিয়ে আসবো না। আগে যেমন বন্ধু ভেবেছিস এখনও সেভাবেই থাকবো। তবে হ্যাঁ, আমি অপেক্ষা করব সেই দিনের জন্য যেদিন তুই আমাকে মন থেকে স্বামী হিসেবে গ্রহণ করবি। আর তুই খুবই ক্লান্ত, উঠে গিয়ে ফ্রেশ হয়ে আস, আমি একটু বেলকনিতে যাচ্ছি। বলে আকাশ বেলকনির দিকে যায়। আমি সলসল চোখে আকাশে যাওয়ার দিকে তাকিয়ে থাকি। কয়েক সেকেন্ড পর সন্তর্পণে উঠে দাঁড়াই, ফ্রেশ হতে বাথরুমে যাই। বাথরুম থেকে বের হতেই আকাশ বলল, তুই বিছানায় ঘুমা, আমি সোফায় ঘুমাচ্ছি। আর যদি কিছুর প্রয়োজন হয় তাহলে আমাকে বলবি, ঠিক আছে? খুব স্বাভাবিক ভঙ্গিমায় বলে আকাশ বিছানা থেকে একটা বালিশ টেনে নিয়ে সোফায় গিয়ে অভ্যাস হয়ে শুয়ে পড়ে। আমি আকাশের দিকে কিছুক্ষণ তাকিয়ে একটা দৃঢ় নিঃশ্বাস ছাড়ি। তারপর দৃঢ়ভাবে বিছানায় গিয়ে ড্রিম লাইট অন রেখে শুয়ে যাই। সকালবেলা আপিয়ার কণ্ঠস্বরে আমার ঘুম ভেঙে যায়। তাকিয়ে আপিয়া কৌতূহল চোখে আমার দিকে তাকিয়ে আছে। জিহ্বা দিয়ে গলা ভিজিয়ে বলল, কি ভাবি, বাসরটা কেমন হলো? আমি খানিকটা দাতস্থতা বোধ করি। চোখ মুখ কুঁচকে আনতে আপিয়া হেসে দিয়ে বিষয়টাকে সহজাত করে বলল, আরে বলতে চাইলাম যে তোমার ঘুম কেমন হলো। আমি চোখ মুখ এবার স্বাভাবিক করে হেসে দিয়ে মাথা নাড়ি। আপিয়া বলল, তোমাকে ভাইয়া সে কলেজ লাইফ থেকে ভালোবেসে এসেছে। ভাইয়াকে প্রায় তোমার কথা জিজ্ঞেস করতাম। জানো কি বলতো? বলতো জানি না, জানি না, জানি না বলে সে অজানাকে আজ আমাদের সামনে এনে হাজির করলো। আহ ভাবি, ভাইয়া যে কি একটা সারপ্রাইজ আমাদেরকে দিল, আমি যে কত খুশি হয়ে গেলাম তোমাকে বলে বোঝাতে পারবো না। আর সব থেকে বড় কথা হলো, ভাইয়া তার ভালোবাসাকে এত বছর পর নিজের করে পেল। আচ্ছা আগে তাড়াতাড়ি গিয়ে ফ্রেশ হয়ে ডাইনিংয়ে আসো, মা সে কখন তোমার জন্য নাস্তা নিয়ে বসে আছে। আর জানো বলদ ভাইয়াটা কি করেছে? আমি প্রশ্নবিদ্ধ চোখে আপিয়ার দিকে তাকাই। বলল, বলদটা নিজে আগেভাগে খেয়ে নিয়ে হাসপাতালে ঢু মারলো, একটু অপেক্ষাও করলো না তোমার জন্য। এখন কয়টা বাজে? 9টা এখনও বাজেনি, তবে কয়েক মিনিট পর 9টার কাঁটায় টিকটিক করবে। আমার জন্য বসে থেকে হাসপাতালে দেরি হয়ে যেত না, এই জন্যই হয়তো চলে গেছে। বলে হাসলাম। দেরি হতো, নতুন বউকে কেউ এভাবে রেখে চলে যায়? আজ আসুক বাসায়, আচ্ছা মতো মারবো, বলদের জম কোথাকার। আমার হাসি পেয়ে যায় খুব আপিয়ার এমন কথায়। আপিয়া যে খুবই দুষ্ট আর মিশুক টাইপের আমি বুঝতে পারলাম। তারপর আপিয়ার সাথে কথা শেষ করে ফ্রেশ ট্রেশ হয়ে ডাইনিংয়ে আসি। আকাশের মা আমাকে দেখে একটা মিষ্টি হাসি দিয়ে এগিয়ে এসে আমাকে চেয়ারে বসান। নাস্তার প্লেট এগিয়ে দিতে দিতে বলেন, জানো মা, আকাশ যখন ডাক্তারিতে জয়েন করে তখন ওকে প্রায় বলতাম একটা বিয়ে করার জন্য, নিজের সংসার ধরার জন্য। অথচ এই মাথামোটা ছেলেটা আমার কথার পাত্তেই দিত না। আর শুধু এটাই বলতো, বিয়ে করলে তো দেখবা। তখন এই কথাটা কোনো মায়েরই শুনতে ভাল লাগতো বলো তো? তবে এখন আমার খুব ভালো লাগছে তোমাকে দেখে, আমার ইচ্ছেটা পূরণ করলো। তবে হ্যাঁ, আর কয়েক মাস পর আমি কিন্তু তোমার এবং আকাশের বিয়েটা আবার পুনরায় ধুমধাম করে দিব। আশেপাশে সবাইকে দাওয়াত করব। আমাদের আদরের ছেলে বলে কথা। আমি হাসি ছাড়া এই কথার পিঠে আর অন্য কোনো কথা বলতে পারিনি। সন্ধ্যার পর আকাশ বাসায় ফিরে হাতে রাখা ব্যাগটা সোফার উপর রেখে গাম মেজা শার্টটা খুলে নিয়ে বাথরুমের দিকে এগোতে বলল, দ্রুত বই নিয়ে বস, আমি ফ্রেশ হয়ে আসছি। আমি কিঞ্চিত অবাক হলেও আমার স্টাডির প্রতি ওর সিরিয়াসনেস দেখে বেশ ভালো লাগলো। আমি সাবলীলভাবে বই নিয়ে চেয়ার টেনে বসি। কম্পিটিটিভ বইটা খুলে কিছুক্ষণ ঘাটাঘাটি করার পর এরই মাঝে আকাশ বেরিয়ে আসে। ওর অস্তিত্বে আমার ভেতরটায় অজানা এক সংকোচ লজ্জা ভেতরটায় তোলপাড় হচ্ছে। আকাশ আমার সাইড থেকে চেয়ারে বসে নিয়ে খানিকক্ষণ জিকে বইটা ঘাটাঘাটি করে আমার দিকে দৃষ্টি এঁটে বলল, সানা তুই খুব আনইজি ফিল করছিস? আমি কাপা চোখের পাতায় আকাশের দিকে তাকাই। বার দুয়েক ডোক গিলে বললাম, আরে না না, আমি ঠিক আছি। আকাশ আমার কথা বিশ্বাস হলো না। বলল, সানা আমি কাল রাত তোকে বললাম না, তুই আগে আমাকে যেমন বন্ধু ভেবে এসেছিস এখনও তাই ভাবিস। এভাবে হলে তুই প্রিপারেশন এগোতে পারবি না। বললি না ভালো জব করবি? ভালো জব করতে হলে কষ্ট করতে হবে, খুব কষ্ট। আমি সলসল চোখে আকাশের দিকে তাকিয়ে থাকি। আকাশের কথাগুলো খুবই নর্মাল ছিল, চোখে মুখে কোনো রকম ভঙ্গিমা ছিল না, একদম সাদামাটা। তারপর থেকে আকাশের সামনে প্রতিদিনই বই নিয়ে বসতে পড়ি। একটা মুহূর্তে ধীরস্থিরভাবে মনের সব জড়তার সংকোচ কেটে যেতে থাকে। সন্ধ্যার পর এক কাপ চা খেয়ে পড়ার টেবিলে বসি। আকাশে দেওয়া জব প্রিপারেশন বইগুলো এক এক করে হাতে নিয়ে খানিক উল্টে পাল্টে দেখতে থাকি। কিন্তু তাতে যতই চোখ যায় ততই আমার চোখ উল্টে আসে। মাথাটা পুরোই উন্মাদ। কেমন কঠিন কঠিন শব্দ লেখা, একেবারে দাঁত ভাঙা অবস্থা। এর একটা অক্ষরও মাথায় ঢুকেনি।
তার উপর গাদা গাদা পড়া। বিরক্ত হয়ে বইয়ের শাটার বন্ধ করে তা আবার একপাশে রেখে দিয়ে কপাল চাপড়াতে থাকি। আচ্ছা, এই যে কিরিবিরি লেখা কিছুই বুঝতে পারছি না। কিভাবে শুরু করব, কিভাবে পড়বে এর কোনো থিওরি মাথায় আসছে না। তাহলে আমি কি খুব বোকা? একেবারেই বোকা? তুই খুবই বোকা। এক কথায় হাদারাম। হাদারাম তো বুঝিস, তাই না? কারো কণ্ঠস্বর শুনে আমি পাশে ফিরে তাকাই। আকাশ চোখ কুঁচকে রেখে আলমারিটা বরাবর সুঠাম হয়ে দাঁড়িয়ে আছে। আমি ওর দিকে প্রশ্নবিদ্ধ চোখে তাকাতেও এদিকে এগিয়ে আসতে আসতে আমাকে বলল, কালিসাজে বাসা একলা একটা মেয়ে এভাবে দরজা খোলা রাখে? আমি বুঝলাম না। দরজা খোলা রেখে পড়তে বসেছিস কেন? আমি দরজায় করাঘাত করতেই দরজা খুলে গেল। কি, দরজা খোলা ছিল? বন্ধ করিনি? না, তা তো তুই ভালো করেই জানিস। আমি চোখ মুখ কুঁচকে এনে জোরে একটা জিভ কাটি। ইস, বেখেয়ালে আজ দরজাটাই বন্ধ করতে ভুলে গেলাম। এমন মন ভোলা স্বভাব কবে যে হলো। দিনকে দিন খেয়ালি হব, তা না উল্টো আগামা হচ্ছি। ভাবনার মাঝে আকাশ আবারও বলল, এরকম আর কখনোই করবি না, ঠিক আছে? আমি অপরাধ ভঙ্গিতে আলতো মাথা নাড়ি। তারপর বললাম, আর যে বইগুলো দিলি, আমার তো দাঁত ভাঙা অবস্থা, কিছুই তো বুঝতে পারছি না। আকাশ টেবিলের সামনে থেকে একটা চেয়ার টেনে সেখানটায় বসতে বসতে বলল, সেজন্যই তো আসলাম। ওপাশে বস, আর কম্পিটিটিভ বইটা দ্রুত বের কর। আমিও সরাত করে চেয়ারে দোপসে বসে গিয়ে তারপর বইটা আকাশের দিকে এগিয়ে দিই। আকাশ বইটা হাতে কিছুক্ষণ বিচক্ষণ চোখে গাটাগাটি করে নিয়ে ফের আমার দিকে তাকিয়ে দৃঢ় এবং শান্ত গলায় বলল, এত পড়া দেখে ভয় পেয়েছিস, তাই তো? হুম। সব পড়তে হবে না। কিন্তু কেন? সবগুলো থেকে প্রশ্ন আসে না, কিছু স্পেসিফিক টপিক ছাড়া। এখন সেগুলোই তোকে দাগিয়ে দিব আমি। এভাবে আকাশ আমায় আরও 2-3টা বইয়ের ইম্পর্ট্যান্ট টপিকগুলো দাগিয়ে দেয়, আর তার সাথে সেগুলোর বেসিক বুঝিয়েও দেয়। আমি মনস্থির এবং মনোযোগ সহকারে সব কথাগুলো শুনে নিই। তবে একসাথে সবগুলো বিষয় শুধু আমার নয়, যে কোনো বিজ্ঞ ব্যক্তিরও মাথায় লোড হবে না, এটা স্বাভাবিক। তা আকাশ বুঝলো, তাই আমাকে বলল, চাপ নিস না তো, আমি তো আছি। দরকার হলে লাগাতার কয়েকদিন এসে তোকে বিষয়গুলো পূর্ণ ধারাবাহিকতায় বুঝিয়ে দিয়ে যাব, ঠিক আছে? আমি হেসে ফেলি, বললাম, তুই সত্যি খুব ভালো রে। তারপর থেকে আকাশ আমায় লাগাতার সন্ধ্যার পর সময় দিতে থাকে। দিনে আসতো, কিন্তু এতে অনেকে তা খারাপ চোখে দেখবে ভেবে আকাশ রাতের বেলায় সতর্ক অবলম্বন করে আসে, যাতে কেউ না দেখে। আর টোয়া তো আমার সাথেই থাকে। আজও আসে পড়াতে। আমি আকাশকে চেয়ারে বসতে বলে কিচেনে আসি চা বানাতে। অবশ্য আকাশের জন্য চাটা প্রতিদিন টোয়াই বানাই, কিন্তু আজকে টোয়ার বাসায় কি একটা যেন ঝামেলা হওয়ার কারণে সে আর সন্ধেবেলা আসতে পারেনি। তাড়াহুড়ো করে পাতিলে পানি নিয়ে তাতে চিনি মিক্সড করে চুলায় বসিয়ে দেই আমি। এরই মাঝে একদল মহিলা পুরুষ আমার বাসার দিকে ছুটে এসে দরজায় প্রবলভাবে করাঘাত করতে থাকে। আমি কেঁপে উঠি। বার কয়েক বুক ধরে নিঃশ্বাস নিয়ে দরজা দিকে এগিয়ে কাঁপা কাঁপা গলায় বললাম, কে কে ওখানে? আমরা। দরজা খোল। আমি বার কয়েকবার ডোক গিলি, আবারও দরজায় প্রবল জোরে চাকি পড়ে। ওপাশ থেকে কেউ একজন বলে উঠল, বললাম না, দরজা খোল মাগি, ভিতরে পরপুরুষ আছে। পরপুরুষ, সেই জন্যই তো। কথাটা শোনা মাত্রই আমি আঁতকে উঠি। কণ্ঠটা হাজেরা দাদির কণ্ঠের মতো লাগছে, কিন্তু হাজেরা দাদি আমাকে এসব কথা কেন বলছে? এই মাইয়া, দরজা খোল বলছি, না হলে খারাপ হবে বলে দিলাম। আমি এবার সত্যি ভয় পেয়ে যাই। হঠাৎ এলাকার লোকজনের এত হুলস্থুল। তবে কি ওনারা আমাকে এবং আকাশকে নিয়ে সন্দেহ করছে? ব্যাপারটা এটা নয় তো? হিয়া মাবুদ, না, ব্যাপারটা ওনারা যাই ভাবুক, আমার উচিত ওনাদেরকে বোঝানো। চুপ মেরে থাকলে দরজা না খুললে তিলকে তৈল বানাবে ভেবে তাড়াতাড়ি করে দরজা খুলে কিছু বলতে যাব, তার আগে ওনারা ভিতরে ঢুকে পড়ে। আর দ্রুত পায়ে ডাইনিংয়ে গিয়ে আকাশের সামনে দাঁড়ায়। আকাশ প্রচণ্ড অবাক হয়ে যায় হঠাৎ এখানে এতগুলো মানুষের আগমনে। তবে কী জন্য? আকাশের মনে এমন প্রশ্নপানের উচ্ছ্বাস লেগে থাকে। এলাকার একজন বয়স্ক লোক বলে ওঠেন, এই ছেলে, এই মাইয়ার সাথে তোমার আজ কদিন ধরে এসব চলছে? মানে? পরপুরুষের সাথে অন্য মাইয়া রাত কাটালে কি তাকে কি কয়, তা কি খুলে বলা লাগবো? আকাশ এবার অবাকের চরম পর্যায়ে যেন পৌঁছে যায়। তাড়াতাড়ি করে চোখ থেকে চশমা খুলে নিয়ে বলল, চাচা, আপনাদের কোথাও ভুল হচ্ছে।
আমরা দুজন বন্ধু, ওর চাকরি চলছে আর আমি ওকে জাস্ট বন্ধু হিসাবে একটু পড়া দেখাতে এসেছি। হাজারা দাদি বলে উঠল, এই শ্যামরা মিথ্যে কথা কয়, রোজ রাতে এই চ্যামড়া এই মেয়ের কাছে আসে, আমি নিজ চোখে সব কিছু দেখেছি। আমার দু চোখ দিয়ে টলটল করে পানি পড়তে থাকে। কান্না মিশ্রিত গলায় আমি বললাম, না দাদি, না, সেরকম কিছু না, প্লিজ দাদি, আমার নামে মিথ্যে অপবাদ দিবেন না। এই মাগি চুপ কর, তুই তো বলি কারণ ছাড়া তো কারো এমনি এমনি কেউ দোষ ধরে না, কারণ তো অবশ্যই থাকে। ওর চরিত্রের যে দোষ আছে এজন্যই ওর আগের স্বামী ওরে তালাক দিয়েছে। হাজারা দাদির সাথে অন্যরাও সবাইও একাগ্রতা প্রকাশ করে, জোর আওয়াজে তুলতে থাকে। ঘটনার আকস্মিকতায় আকাশ হতবিহ্বল হয়ে যায়। সে কি বলে এদেরকে থামাবে সে নিজে বুঝতে পারছে না। আমি নির্বাক হয়ে দাঁড়িয়ে শুধু কাঁদছি। শরগোলের মাঝে আবার আরেকজন সবাইকে হাত দিয়ে থামিয়ে দিয়ে বলল, সবাই শুনেন, শুনেন সবাই। সবাই মুহূর্তে থেমে গিয়ে আগ্রহ চোখে লোকটির দিকে তাকালো। এরা দুজন যেহেতু এমন কুকর্ম করেই ফেলেছে, তাহলে এর একটা ফয়সালা করতেই হবে। কেমন ফয়সালা? এটা আমাদের এলাকা, আমাদের এলাকার একটা ইজ্জত আছে এবং আমাদের নিজেদেরও। তাছাড়া এর বয়সী এলাকায় আরও অনেকগুলো মেয়ে এখনও অবিবাহিতই রয়েছে, ওদেরও বিয়ে দেওয়া লাগবে। এ মেয়ে যে কাজ করেছে এর জন্য উপযুক্ত শাস্তি কি? এতে দুজনকে বিয়ে দিয়ে এলাকা ছাড়া করা, যাতে করে ভবিষ্যতে ও কেউ আমাদের এলাকা নিয়ে কথা তুলতে কখনো না পারে। তখন আমরা বলতে পারবো ওরা স্বামী স্ত্রী। কেরামত সাহেব, আপনার মতামতটা যুক্তিযুক্ত, একদম সঠিক একটা মতামত দিয়েছেন। আর দেরি না করে এখনই কাজী ডেকে এদেরকে বিয়ে পড়িয়ে দেন। সাথে সাথে সবাই হ্যাঁ হ্যাঁ বলে উঠল। যান, এখনই কাজী ডেকে এনে এদের দুজনকে বিয়ে পড়িয়ে দিয়ে এখান থেকে বিতাড়িত করে দেন। কথাটি শোনা মাত্রই আমি ব্যথিত চোখে আকাশের দিকে তাকাই। আকাশ হতভম্ব চোখে আমার দিকে তাকিয়ে আছে। দুপাশে মাথা নেড়ে আকাশকে বলতে চেয়েছি, আকাশ, না, ওদেরকে তুই থামা। কিন্তু আর বলা হলো না। কিছুক্ষণ বাদেই কাজে চলে এলো। সবার জাতা কলে পড়ে বিয়েটা হয়ে গেল। বিয়ের কাজ শেষ হওয়া মাত্রই টোয়া চলে এলো। এসেই দেখলো এই কাণ্ড। আমি টোয়াকে জড়িয়ে ধরে জোরে কেঁদে দেই। টোয়া আমাকে জড়িয়ে ধরে তার মুখটা আমার কানের কাছে এনে আমাকে বলল, এতদিনে গ্রামবাসীরা একটা ভালো কাজ করলো। যাক, গ্রামবাসীদের অনেক অনেক ধন্যবাদ। আমি মুহূর্তেই টোয়ার উপর রেগে যাই। টোয়া শব্দ করেই হেসে দেয়। ভিউয়ার্স, গল্পটির নাম হচ্ছে স্বপ্নময় ভালোবাসা। এটা গল্পের তৃতীয় অংশ। পরবর্তী অংশে শেষ করে দেওয়া হবে। পরবর্তী অংশ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।